आपकी अदालते लोक जनशक्ति पार्टीर ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। চিরাগ, আজকাল আপনার যে পাবলিক মিটিং হয় তাতে কি ধরনের গান বাজে সেটা আমি সবাইকে শোনাতে চাইব। শের কা বেটা হ্যায় চিরাগ, পুরা বিহার কা চাহতা হ্যায় চিরাগ। একটা দুটো গান আমরা দেখে নিই। मुट्ठियों को भींच गए, सांसों को खींच गए, सबसे टकराने को, शिखर पर जाने को मैं तैयार हूँ, मैं तैयार हूँ, मैं तैयार हूँ, मैं तैयार हूँ। এখন 5টা আসনে লড়াই করা পার্টির নেতা বলছেন যে আমি পুরো বিহার জিতিয়ে দেব। তো যদি দুটো সিটে জয়ী পার্টি গত 10 বছর ধরে একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালাতে পারে, তখন 5টা সিট নিয়ে চিন্তা ভাবনা তো রাখতেই পারে। আজকাল যখন আমরা তেজস্বী পাবলিক মিটিং দেখি সেখানেও প্রচুর ভিড় হয়, আর ওই ভিড়েও বেশ উৎসাহ থাকে। না, এটা তো ভালো কথা। আমার মনে হয় এতে একটা ভ্যারাইটিও পাওয়া যায়, আর এটা হওয়া উচিত। আলটিমেটলি আমরা তো জনতার দরকারেই রয়েছি, পাবলিক ডোমেনে দাঁড়িয়ে রয়েছি। সিদ্ধান্ত ওনারাই নেবেন। উনি নিজের ভিশন রাখেন, আমি আমার ভিশন রাখি। ইভেনচুয়ালি জনগণকেই ঠিক করতে হবে ওনাদের কোনটা। আমি যদি বলি তাহলে আপনার মনে হবে রাজনীতি করছি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টই। ওরা এমওয়াইয়ের কথা বলছে। এখন জনগণকে ডিসাইড করতে হবে যে ভাগাভাগির রাজনীতির সঙ্গেই কি তারা যাবেন, নাকি সবাইকে নিয়ে চলার রাজনীতির সঙ্গে তারা যাবেন। এমওয়াই সমীকরণ করার রাজনীতির সঙ্গেই কি তারা যাবেন, নাকি বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট চিন্তা করার রাজনীতির সঙ্গে যাবেন। নিজের পাবলিক মিটিংয়ে তেজস্বী গান করেন। হ্যাঁ, আপনি Really? তো রেকর্ডেড গান চালান, আর উনি নিজের গান করেন। উনি বলেন, তুম তো ধোকেবাজ হো, वादा करके भूल जाते हो, रोज रोज मोदी जी ऐसा करोगे, जनता रूठ गई तो हाथ मलोगे। ঠিক আছে, ও নিজের কথাগুলো তুলে ধরছে, কিন্তু আসল সমস্যাটা হলো যে ও এই সব জিনিসগুলোকে নিয়েও রাজনীতির গুরুত্বটা নামিয়ে ফেলছে। আপনি একটা রাজ্যের নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আর এমন একটা পরিবার থেকে, যে পরিবার থেকে দুজন মুখ্যমন্ত্রী ছিলেন। এক্ষেত্রে আমার মনে হয় যে রাজনীতিতে গুরুত্বটা বজায় রাখা খুবই প্রয়োজনীয়। একটা বড় রাজ্যের নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা যখন আপনি করেন, সেটাকে কোনোভাবেই হালকাভাবে নিলে চলে না। দেখুন, এমন ওনার সব একটাই গান কথা, করলে এনডিএর হ্যাঁ। যত নেতা আসেন ওরা সবাই ভাষণ দেন, কিন্তু কেউ মূল্যবৃদ্ধির কথা বলেন না, কেউ বেকারত্বের কথা বলেন না। আজ থেকে 1 দশক আগে রজত স্যার, আমি জানতাম না, আমার মনে হয় না আমাদের মধ্যে কারোরই জানা ছিল দেশের অর্থব্যবস্থা কোথায় ছিল, কি অবস্থায় ছিল বা ছিল না। আজ আমরা গর্ব করে বলতে পারি যে বিশ্বের 5ম বৃহত্তম অর্থব্যবস্থা হলো ভারত। এটা গেল একটা ব্যাপার। মানুষ হয়তো এদিকে বলবে যে এই অর্থব্যবস্থার অর্থশাস্ত্রের সঙ্গে আমাদের কি? কিন্তু যখন একটা দেশের অর্থব্যবস্থা মজবুত হয়, তখন রাজ্যের রাজস্ব বাড়ে। যখন রাজ্যের রাজস্ব বাড়ে, তখন এলাকায় আর্থিক বিকাশ ঘটে। যখন এলাকার আর্থিক বিকাশ ঘটে, তখন একজন গরিব মানুষের আয়টা বেড়ে যায়, তাদের জনপ্রতি আয়টা বেড়ে যায়। এই যে নিম্ন স্তরে দেশকে শক্তিশালী করার লক্ষ্য রাখা হয়েছে, যে ভিত্তি রয়েছে, তাতে আমার বিশ্বাস 2047-এ যখন আমরা একটা বিকশিত দেশ গড়ে তুলতে পারবো, যেমনটা আমরা কল্পনা করছি, তার জন্য যে ভিত রয়েছে সেটা মজবুত হওয়াটা খুবই জরুরি। এটা খুবই বেসিক জিনিস। আজকের আগে কোনো প্রধানমন্ত্রী ভেবেছিলেন মহিলাদের জন্য শৌচালয় বানিয়ে দিই? আরে মহিলাদের কথা ছাড়ুন, নট ইভেন ফর পুরুষদের জন্য। আমাদের কি খোলা আকাশের নিচে যাওয়ার কোনো শখ আছে বলে মনে হয়? কেউ কেন আগে ভাবেননি ওনাদের জন্য একটা শৌচালয় বানিয়ে দিই? এই চিন্তা ভাবনাটাই খুবই বেসিক একটা ব্যাপার, কিন্তু এই বেসিক ইনফ্রাস্ট্রাকচারকে এটা কতটা শক্তি যোগায়। উজ্জ্বলা যোজনা আজ গ্রামে গ্রামে সিলিন্ডার পৌঁছে যাচ্ছে। কাঠের উনুনের ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই সব কিছু একেবারে বুনিয়াদি, একেবারে বেসিক। কিন্তু যখন আপনি কোনো গ্রামে যাবেন, এগুলো সবথেকে বড় প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। তো আমার প্রধানমন্ত্রী আজকে গরিব মানুষদের সমস্ত প্রয়োজনীয়তাগুলোকে চিহ্নিত করে তার ভিতকে মজবুত করেছেন। আর আমি এটা মানি যে আগামী 5 বছরে যখন আমরা তৃতীয়বার সরকার গঠন করব, তখন অর্থব্যবস্থার গত 10 বছরের নিরিখে 25 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে চলে আসবেন।
আর এটা ডেটা, অথেন্টিক ডেটা। এমনটা নয় যে আমি নিজে কোনো ডেটা বানিয়ে নিয়ে চলে এসেছি। 25 কোটি মানুষ দরিদ্র সীমার বাইরে চলে আসবেন। আপনি উন্নত দেশ তখনই বানাতে পারবেন যখন রাজ্য বিকশিত হবে, যখন উন্নত বিধানসভা হবে, উন্নত প্রখণ্ড হবে, কোনো জায়গায় ব্লক বলা হয়, উন্নত ব্লক হবে, পঞ্চায়েত হবে, গ্রাম হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তো যারা এই গান করে করে ভাষণ দেন তাদের মাথায় এটা ঢুকবে না যেখানে কি হচ্ছে। তো চিরাগ পাসওয়ান কি আকাঙ্ক্ষা করে? মোদিজির সরকার গঠন হলে তাতে কোন মন্ত্রক আপনি চান? আচ্ছা, প্রথম কথা হলো শিক্ষা মন্ত্রণালয়। থ্যাংক ইউ। প্রথমেই আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, ওভার অ্যাম্বিশাস অভিযোগটা আমি কখনোই মানব না। আমি চাই যে আমি আপনাদেরও বলবো অ্যাম্বিশাস হন, ওভার অ্যাম্বিশাস হন। যতক্ষণ না আপনি ওভার অ্যাম্বিশাস হবেন, আপনি কিছুই অর্জন করতে পারবেন না। পৃথিবীর মানুষরা খুবই নির্দয় হয়। মানুষ শুধুমাত্র আপনাকে পিছন দিকে টানবে, ডিমোরালাইজ করবে, ডিমোটিভেট করবে। আপনার ওভার অ্যাম্বিশাস হওয়াটাই আপনাকে কনফিডেন্সের যোগান দেবে। আর এটা সবার মধ্যেই থাকা উচিত। আর এটাকে আমি ভালো জিনিস বলেই মনে করি। জনতার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। আপনি একজন অ্যাক্টর ছিলেন আর আপনি বেশ গুড লুকিংও। তো আমার আপনার কাছে প্রশ্ন, এমন কখনো হয়েছে ক্যাম্পেনিং এর সময় কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেছে? শুধু ক্যাম্পেনিং এর সময়? আপনি বলে দিন না। না, জানি না কেন ফর সাম রিজন মানুষ আমার কাছে আসতে একটু ঘাবড়ে যান। মানে কাছাকাছি আসতে। আ আ আমার আমার মনে হয় না আমি এরকম ভাইবস দিই। আ না, ঠিক আছে, এমনটা যখন হয়নি ভালোই। না হলে আমিই ব্লাশ করতাম হয়তো। এমনটা আমার সঙ্গে না হলেই ভালো হয়। দেখুন, যখন আপনি কঙ্গনা রানাওয়াতের সাথে ফিল্ম করেছিলেন, সেখানে তো আপনি ব্লাস্ট হননি। একটা দুটো সিন আমার কাছে আছে, আমি লোকজনকে দেখিয়ে দিচ্ছি। अरे आर यू सीरियस? कब मौसम बदलेंगे किसको है ये पता, प्यार हो जाता है कैसे, जाने ना जाने ना जाने ना जाने ना दिल के नजर से। ব্যাস হয়েছে। বন্ধ করুন, এবার হয়ে এটা গেছে। তো আপনি একটুও ব্লাস্ট হননি, কি মনে হয়? লুক এট মি নাও। আপনার কাছে আমার প্রশ্ন, আমি শুনেছি আপনার মুভির ডায়লগ মনে থাকতো না। হ্যাঁ, তাহলে আপনি এত বড় বড় ভাষণ কিভাবে মনে রাখেন? না একদমই ঠিক কথা বলেছেন। আসলে জানেন তো, দিস ইউজড টু হ্যাপেন রজত স্যার। মানে আমি যখন সেটে যেতাম তখন আমায় ১ পাতা ডায়ালগ দিয়ে দেওয়া হতো। আর যখন আমি সেটা বলতাম তখন সেটা ২.৫ পাতার বানিয়ে দিতাম। বলতেই থাকতাম। এখন নেতার রক্ত বইছে। ঠিক আছে না? তো এখন সেটা তো ভেতরে ফুটছিলই। এই প্রম্পট বলার অভ্যেসটা ছিলই। তো যেটা ০.৫ মিনিটের সিন থাকতো সেটা আমি ২.৫ মিনিট, ৩ মিনিট পর্যন্ত টেনে নিয়ে চলে যেতাম। তো সত্যি এটা আমার সঙ্গে একটা বড় সমস্যা ছিল। কারণ আমার ডায়ালগস মনেই থাকতো না। আর এই কারণেই আমি কিন্তু ভাষণ পড়ে দিই না। যা বলি মন থেকে বলি। যা মনে আসে সেটাই বলি। একটা দুটো প্রশ্ন আমরা নিয়ে নিই কি? আপনি এত ভালো একজন যুবা পলিটিক্যাল লিডার, তো আপনি কবে বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন? মানে এত ভালো গ্রোথ করতে দেখছি আপনাকে, বিহারের মুখ্যমন্ত্রী কবে হতে পারবেন? আরে ভাই, আমার কাছে যদি এর উত্তর থাকতো তাহলে আমি নিশ্চয়ই দিয়ে দিতাম। বাট আমি তো আর জ্যোতিষী নই। আহ আর এটা ঠিক সেই আচ্ছা, এটা কথাটাই বলে যা দিন, আমি নীতিশ কুমার কবে রিটায়ার হবেন? আমরা জনতার ভরসায় পাবলিক ডোমেনে রয়েছি। জনগণ যাকে চাইবে না সে থাকবে না, আর যাকে মেনে নেবে সে এগিয়ে যাবে। আমি নিজে বিহারের মেয়ে। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি আলাদা কি এমন করতে চাইবেন? কি এমন দাবি করছেন যে আলাদা কিছু আনবেন? যেমনটা আপনি জানেন নীতিশ কুমারজিও রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী। তো আপনি আলাদা এমন কি করতে চাইবেন? আমি যে বিহারি ফার্স্ট ভিশন নিয়ে এসেছি, আমি মনে করি বিহারে চতুর্মুখী বিকাশের প্রয়োজন রয়েছে। মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচ আমাদেরকে রাখতেই হবে। যেখানে একদিকে শিক্ষার, যেটা আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয়। কারণ শিক্ষা যতক্ষণ না আসবে, এই জাতপাত ধর্ম, নেতাদের উস্কানি, মানুষকে ভুল বোঝানো, এই সবকিছু চলতে থাকবে। তো শিক্ষিত হতে হবে আমার মতে। রজত স্যার, একটা চিন্তার বিষয় হলো আজও আমাদের বাচ্চাদের পড়ার জন্য কোটা যেতে হচ্ছে। কোটাতে পড়তে যাচ্ছে বিহারি, পড়াতে যাচ্ছে বিহারি। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হলো বিহারি, কিন্তু ব্যবস্থা রাজস্থানী। কিন্তু কেন এই ব্যবস্থা পাটনাতে হতে পারে না? কেন এটা ভাগলপুরে, দারভাঙাতে, মুজফ্ফরপুরে, বিহারের আলাদা আলাদা জেলায়
কেন আমরা এডুকেশনাল হাব বানাতে পারবো না? দ্বিতীয়ত, রাজ্যের রাজস্ব আমাদেরকে বাড়াতেই হবে। আর সেটা বাড়বে কিভাবে? আমরা এতটাই ব্লেসড রজত স্যার, আমরা এমন একটা স্টেটে থাকি যেখানে রিলিজিয়াস ট্যুরিজমের প্রচুর সম্ভাবনা রয়েছে। অযোধ্যাতে এই একটা রাম মন্দির যে তৈরি হলো, বিশ্বাস একদিকে, আমি বিশ্বাসের কথায় যাচ্ছি না। ভাবুন ওই এলাকার আর্থিক ক্ষেত্রের কতটা বিকাশ হলো। ওখানে হোটেল হচ্ছে, রিসর্ট হচ্ছে, এমনকি এমএনসি পর্যন্ত আসছে। অযোধ্যাতে যদি এইরকম বড় রাম মন্দির তৈরি হতে পারে, তো আমাদের সীতা মাতার, যার ভক্তি আমরা করি, তার মন্দির সীতামারিতে কেন হতে পারে না? নাও জাস্ট ইম্যাজিন, ওই মন্দির হওয়ার পর, আরও একবার বলছি, বিশ্বাস অন্য ব্যাপার, যাদের বিশ্বাস আছে তারা যাবেন। আর ভাবুন যদি 6 লেনের করিডোর তৈরি হয় অযোধ্যা আর সীতামারির মধ্যে, প্রত্যেক ব্যক্তি যারা ভগবান রামের দর্শন করতে যাবেন তারা আমাদের সীতা মাতার আশীর্বাদ নিতেও আসবে। ওখানেই বোধগয়া রয়েছে, গৌতম বুদ্ধের স্থান, ওটাকে আপনি ওয়ার্ল্ড ক্লাস সিটি বানাতে পারেন। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট সেখানে আসে। ভগবান মহাবীরের জন্মস্থান রয়েছে, লাছোয়ার রয়েছে, আপনার ওই যে বৈশালী আছে, গুরু গোবিন্দ সিংজির স্থান ওটা। কত সর্দার আসেন ওখানে, শিখরা ওখানে আসেন ওই জায়গায়। তো এই সমস্ত জায়গাগুলো যদি রিলিজিয়াস ট্যুরিজমের অধীনে উন্নত করা যায়, তাহলে রেভিনিউ জেনারেশন শুরু হয়ে যাবে। আমাদের কৃষি প্রধান রাজ্য, ওখানে কৃষকদের নিয়ে আমাদের হাজিপুর, আমার বাবা যেখান থেকে দাঁড়াতেন, ওখানে আমরা হাজিপুরের কলা খুবই ফেমাস। যারা হাজিপুর থেকে এসেছেন জানেন, হাজিপুরের ওই কলা যখন ডাউন সাউথ যায়, কলার চিপস হয়ে যায়, আর সেটার ভালো করে মার্কেটিং, প্যাকেজিং, প্রসেসিং সব কিছু করা হয়। এই প্রসেসিং ইউনিট যদি হাজিপুরে তৈরি করা যায়, তাহলে সেখানেই তো কৃষক অনেক বেশি দাম পাবে। ওখানেই সেটার প্যাকেজিং হবে, প্রসেসিং হবে, মার্কেটিং হবে। মাখানা আজকের দিনে প্রধানমন্ত্রীজি সারা পৃথিবীতে ফেমাস করে দিয়েছেন। আর সেই মাখানাটাকে আমরা যদি ওইখানেই সেটার প্যাকেজিং করি, সেটার প্রসেসিং করি, মার্কেটিং করতে শুরু করি, তাহলে তো কৃষকদের হাতে অনেক বেশি টাকা আসবে। আর একটা ব্যাপার, আমরা অর্ধেক বছর কাটিয়ে দিই বন্যা, খরার সমস্যা নিয়ে। অর্ধেক বিহার, আমি কোনো জ্যোতিষী নই, নয়তো লিখে দিতাম এই জুলাই মাস কেটে যাক, অর্ধেক বিহার ভেসে যাবে, অর্ধেক শুকনো থেকে যাবে। কোনো একটা তো পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। ইন্টারলিঙ্কিং অফ রিভার্স নিয়ে আমরা কাজ করতে পারি, নদী জোড়া যোজনা নিয়ে। এর ফলে সেচ ব্যবস্থার সমস্যারও সমাধান হবে। এমন একটা জায়গা থেকে আমরা যদি নদীর জল ডাইভার্ট করে সেই জায়গায় নিয়ে যাই যেখানে খরার সমস্যা রয়েছে, তো এরকম এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর ওপর আমরা যদি তাৎক্ষণিক প্রভাব দিয়ে কাজকর্ম করতে শুরু করে দিই, তাহলে বিহারকে আমরা আবারও সেই গ্লোরি ফিরিয়ে দিতে পারি যার জন্য বিহার সকলের কাছে পরিচিত। ওই ইউনিভার্সিটি থেকে ওখানে হাসপাতাল রয়েছে। আপনি প্রখণ্ড স্তরে চলে যান, পঞ্চায়েত স্তরে চলে যান, এখনো সেই ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সমস্ত জিনিস, আমি যে মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচের কথা বলছি, টার্গেট ওরিয়েন্টেড করে, টাইম বাউন্ড করে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই আমার চিন্তা ভাবনা। তো দিজ আর দ্য ফিউ এক্সাম্পলস। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন রিগার্ডিং বিহারের সমস্যা, আই হ্যাভ আ সলিউশন টু ইট। আমি এখানে সমস্যা শোনার জন্য নেই, সমাধান দেওয়ার জন্য রয়েছি।